Hello everyone. আমাদের লেবার কস্টিং ক্লাস কন্টিনিউ এখনো চলছে। বেশ কিছু প্রবলেম দেখে নেব আমরা। আমাদের ফার্স্ট প্রবলেম, a time study was conducted for a worker in a factory. একটা ওয়ার্কারের টাইম স্টাডি করে দেখা গেছে the observations are as under. Observed time 40 hours week, অর্থাৎ এক সপ্তাহে 40 ঘন্টা অবজার্ভ করা হয়েছে। আউটপুট 120 ইউনিটস, 120 ইউনিটস সে তৈরি করেছে। টাইম ফর উইচ ওয়ার্কার্স কুড নট ওয়ার্ক 20%, তাহলে যতটা সময় থাকে তার মধ্যে 20% ওয়ার্কাররা কাজ করতে পারে না। পারফরমেন্স রেটিং 125%, পারফরমেন্স রেটিংস আছে 125%। It was also thought appropriate to make the following allowances. কোনো একটা ওয়ার্কারকে নিম্নলিখিত অ্যালাউন্সেসগুলো দেওয়া যেতে পারে। টাইম অ্যালাউন্সেস, ফটিক 10%, পার্সোনাল লিড 7%, unavoidable work delay 3%. You are required to determine productive time, normal time, standard time if above allowances are applied to standard time. Actually কোনো একটি ফ্যাক্টরিতে যে পরিমাণ প্রোডাকশন টাইম থাকে সাধারণত পুরোটাই ওয়ার্কাররা কাজে লাগাতে পারে না। তার মধ্যে কিছুটা কম্পালসারিলি স্টপ থাকে প্রোডাকশন, আর কিছু কিছু জেনারেলি নর্মাল আইডল টাইমের জন্য হয়ে থাকে। তো এখানে দেখা গেছে কি 40 আওয়ার্স আ উইক ছিল, যার 20% ওয়ার্কাররা কাজ করতে পারে না। তাহলে ওয়ার্কাররা কাজ করতে পারে কতক্ষণ? 40 ইন্টু 80%, 20% মাইনাস হয়েছে 32 আওয়ার্স। তাহলে প্রোডাক্টিভ টাইম 32 আওয়ার্স। এর বলছে পারফরমেন্স রেটিং 125%। পারফরমেন্স রেটিং মিনস কোনো একটি কর্মচারী যেভাবে কাজ করে তার জব এভলিউশন করে দেখা যায় যে সে তার এফিসিয়েন্সি সঠিকভাবে কাজে লাগাতে পারছে কিনা। জেনারেলি সাধারণত ফ্যাক্টরিতে 100% এফিসিয়েন্সি সবসময় এক্সপেক্ট করা হয় না। ম্যাক্সিমাম ফ্যাক্টরি তাদের ওয়ার্কার্স থেকে 85 to 100%-এর মধ্যেই ওয়ার্ক এক্সপেন্স করে। বাট পারফরমেন্স রেটিং যদি 100%-এর বেশি হয়, দ্যাটস মিন সেই ওয়ার্কার খুবই স্কিল এবং এফিসিয়েন্ট, সে মোর দ্যান 100% এফিসিয়েন্সিতে কাজ করছে। তো পারফরমেন্স রেটিং 125% মিনস ওই ব্যক্তিকে যে কাজ 125 ঘন্টায় করতে দেওয়া হয় সেই কাজটি সে 100 ঘন্টায় ফিনিশ করে। ওই লেবারকে 125 ঘন্টা যদি দেওয়া হয় কোনো কাজ শেষ করতে, সে 100 ঘন্টায় শেষ করে। আর বলতে পারি যদি ওই ব্যক্তিকে স্ট্যান্ডার্ড দেওয়া হয় 100 ইউনিট তৈরি করতে, সে একই সময় ওই ব্যক্তি 125 ইউনিটস প্রডিউস করে। তো পারফরমেন্স রেটিং মিনস যা ওকে দেওয়া হচ্ছে তার থেকে বেশি কাজ করতে পারে একই সময়। তাহলে আমরা প্রথমে ক্যালকুলেশন করব এ অ্যান্সার। প্রোডাক্টিভ টাইম ইকুয়ালস টু তাহলে 40 আওয়ার্স ইন্টু 80% সমান সমান 32 আওয়ার্স। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে প্রোডাক্টিভ টাইম পার ইউনিট কত হবে, প্রোডাক্টিভ টাইম পার ইউনিট ইকুয়ালস টু 32 আওয়ার্স ইন্টু 60। তাহলে আমার টোটাল টাইমটা মিনিটে কনভার্ট হয়ে গেল। এই সময়ে ভাগ হবে 120।
তার কারণ প্রোডাকশন ছিল 120 ইউনিটস। (16 minutes) বি। এরপর আমরা ফাইন্ড আউট করব নর্মাল টাইম পার ইউনিট। তাহলে নর্মাল টাইম পার ইউনিট কি হবে না, একটি দ্রব্য করার জন্য প্রোডাক্টিভ টাইম 60 মিনিট ঠিকই, কিন্তু ওর এফিসিয়েন্সি কত 125%। দ্যাটস মিন ওকে যদি 125 ঘন্টা সময় দেওয়া হয়, সে 100 ঘন্টায় কাজ শেষ করবে, বা যদি 100 ইউনিট তৈরি করতে দেওয়া হয় সেই সময় 125 ইউনিট তৈরি করে ফেলবে। তাহলে যে কাজ 100 ঘন্টায় শেষ করতে দেওয়া হয় সেটি যে কাজ ও কাজ করে 100 ঘন্টায়, সেটির জন্য ওকে টাইম দেওয়া হয় কত 125 ঘন্টা। আবার বলছি, ওকে যদি সময় দেওয়া হয় 125 ঘন্টা, ও জিনিসটাকে তৈরি করে কত 100 ঘন্টাতে। তাহলে ঠিক করে বলে 100 ঘন্টা যখন কাজ করে তখন টাইম অ্যালাউড বা নর্মাল টাইম কত থাকে 125। যখন 1 ঘন্টায় কাজটি শেষ করে তখন 125/100 নর্মাল টাইম। তাহলে এখানে প্রোডাক্টিভ টাইম আছে কত 16। তাহলে 16 ইন্টু 125/100 20 minutes। তাহলে 20 মিনিটস কি না নর্মালি ওকে দেওয়া হয় নর্মাল টাইম। বাট একটা জিনিস ভেবে দেখো, জেনারেলি মানুষ বা হিউম্যান কখনো মেশিনের মতো কন্টিনিউ কাজ করতে থাকে না। সে ক্লান্ত হবে, তাকে টিফিন করতে হবে, বা আদার্স যে সমস্ত নেসেসারি কাজকর্ম থাকে তার জন্য তাকে কিছু সময়ের জন্য হলেও বাইরে যেতে হবে, অর্থাৎ কিছুটা টাইম নষ্ট হবেই। সুতরাং যা নর্মাল টাইম দেওয়া হয় তার মধ্যে সে কাজ শেষ নাও করতে পারে, তার কারণ তাকে তার বিভিন্ন কম্পালসারি এসেনশিয়াল কাজগুলো মেটাতে হবে, যেগুলো পার্সোনাল নিড থাকে। তাছাড়া কখনো কখনো শিফটিং এর জন্য মেশিন ডিলে হতে পারে, মেশিন নর্মাল রিপেয়ারিং এর জন্য, নর্মাল মেনটেন্যান্সের জন্য কিছুটা সময় ওয়ার্ক ডিলে হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি কি, একটা ওয়ার্কার যদি নর্মালি 20 মিনিটস দেওয়া হয় তাকে, তাহলে সে কন্টিনিউ কাজ করতে থাকবে, এরপর সে ক্লান্ত হয়ে আর কাজ করতে পারবে না। সুতরাং তাকে কিছু এক্সট্রা টাইম আরো দেওয়া উচিত, যাতে কর্মচারী কাজ করতে কোনো প্রবলেম না হয়। এর জন্যই দেখো আমাদের উপরে বলেছে, it was also thought appropriate to make the following allowances। কিনা 10% তোমাকে দিচ্ছে কি জন্য, ক্লান্ত যদি হয়ে যাও তার জন্য, পার্সোনাল নিডস দিচ্ছে 7%, এবং কি আনঅ্যাভয়েডেবল ওয়ার্ক ডিলে 3%। তাহলে টোটাল কত হচ্ছে 20% তোমাকে আরো এক্সট্রা সময় দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি যে 20% দেওয়া হয়, এই সমস্ত কিছু পার্সেন্টেজগুলো ক্যালকুলেশন করা হয় কার উপরে না, স্ট্যান্ডার্ড টাইমের উপরে। তোমার যা স্ট্যান্ডার্ড টাইম হবে তার উপর তোমার 10% বা তোমার যে 7% আছে পার্সোনালি স্ট্যান্ডার্ড টাইমের উপর দেওয়া হয়। তাহলে যদি আমার স্ট্যান্ডার্ড টাইম, অ্যাকচুয়ালি আমার যেহেতু এখানে 20% হয়, যদি আমার স্ট্যান্ডার্ড টাইম যদি 100 হয়, দেন আমার কি 20% আছে কি অ্যালাউন্স। তাহলে অ্যাকচুয়ালি নর্মাল টাইম কত হচ্ছে 80। তাহলে এই যে 20 মিনিটস আছে, এটা অ্যাকচুয়ালি কি স্ট্যান্ডার্ড টাইমের 80% আছে। তাহলে এটাকে যদি আমরা 100% কনভার্ট করি, আমরা পেয়ে যাবো স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম ইকুয়ালস টু
20 into 100 by 80. minutes. তোমরা নিচে ক্যালকুলেশন অবশ্যই দেখাবে। টোটাল টাইম অ্যালাউন্সেস, টোটাল 20% ছিল। তার মানে কি 100% যদি স্ট্যান্ডার্ড টাইম হয়, 20% থেকে অ্যালাউন্স, তার মানে নর্মাল টাইম থাকে তো 80%। তা আমরা এই 20 মিনিটস ইকুয়াল টু 80%, এটাকে 100% এ কনভার্ট করলাম। তাহলে অ্যাকচুয়ালি কি করা হয় না, কোনো একজন ব্যক্তি যে টাইমে কাজ শেষ করতে পারে তার থেকেও তাকে কিছুটা এক্সট্রা টাইম দেওয়া হয়। কি জন্য? নর্মালি সবার স্পিড একই রকম হয় না, যে এমন একটা টাইম দেওয়া হয় যেখানে সবাই অন্তত কাজটা করতে পারে, কারণ সবার কাজ করার স্পিড এবং স্কিল একই রকম থাকে না। তাই প্রোডাক্টিভ টাইমের থেকে নর্মাল টাইম কিছুটা বেশি হয়। এরপর নর্মাল টাইম দেওয়ার পর আমরা আরো একটা জিনিস সেট করা যেতে পারে কিনা, স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড বলতে কি না, নর্মালি যে টাইমে একটা কর্মচারী কাজ করতে পারে তাকে যদি শুধু সেইটুকুই সময় দেওয়া হয়, অ্যাভারেজ কর্মচারী যে সময় কাজ করতে পারে, তাহলে সে কন্টিনিউ একইভাবে পুরো টোটাল টাইমটা কাজ করতে পারবে না। তার কারণ কি? সে ক্লান্ত হতে পারে, তার পার্সোনাল নিডস থাকে বিভিন্ন ধরনের, তারপরে কিছু আনএভয়েডেবল টাইম ডিলে হয়ে থাকে কারখানাতে। এগুলো অ্যাড করে অ্যাকচুয়ালি আমাদের স্ট্যান্ডার্ড টাইম ডিসাইড করা হয়। এবং বলা চলে কি, যারা এফিসিয়েন্ট ওয়ার্কার তাদের 25 ঘন্টা দিলে সে 25 মিনিট দিলে 16 মিনিটের মধ্যে কাজটি শেষ করে ফেলে। কপি করে নেবে। এবার আমরা দেখে নেব নেক্সট প্রবলেম। In a factory, 20 workers are employed in the production of a commodity. একটি কারখানায় 20 জন ওয়ার্কার কাজ করে কোনো একটি কমিউনিটি প্রোডাকশন করার জন্য। From the following particulars, compute the wage bill for the workers for the month of January 2010. আমাদেরকে ওয়ার্কার্সদের ওয়েজেস বিল কম্পিউট করতে হবে। বেসিক ওয়েজেস 1000 পার মান্থ পার ওয়ার্কার, ডিআরএস অ্যালাউন্স 900 পার মান্থ পার ওয়ার্কার, bonus per month 20% of basic wages plus DA, other allowances rupees 200 per month, own and employers contribution to PF, own contribution এবং employers contribution to provident fund আছে,
own and employers contribution to ESI, own and employers contribution to ESI আছে। লাস্ট প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টেড ফ্রম স্যালারি, এবং স্যালারি থেকে প্রফেশনাল ট্যাক্স ডিডাকশন আছে। তাহলে আমরা একটু ছক কেটে ফেলবো, দুটি অ্যামাউন্টের কলম হবে। Statement showing off wage bill of workers for the month of January 2010. Particulars per worker rupees, total amount rupees, basic wages তাহলে per worker 1000, 20 worker 20,000। Dearness allowance rupees 900 into 20, তাহলে per worker 900, 20 worker 18,000, 1900 আর 38,000। তাহলে এটা কি হলো টোটাল বেসিক আর ওয়েজেস টোটাল। এবার দেখো বোনাস পার মান্থ, বোনাস কি আছে 20% অফ বেসিক ওয়েজেস প্লাস ডিএ। তাহলে এটা কি আছে বেসিক ওয়েজেস প্লাস ডিএ, তাহলে 1900 ইন্টু 20%, और আমরা ক্যালকুলেশন দেখাতে পারি কি 38,000 ইন্টু 20%।
8,600 380. নেক্সট আছে আদার অ্যালাউন্সেস। rupees 200 per month. $2,020, 4,000. 200 into 20, sorry. Nine, 4, 2, 4, 8, 0. এটা আমাদের গ্রস ওয়েজ বিল। এবার দেখো অ্যালাউন্স যোগ করে আমাদের এমপ্লয়িদের টোটাল এটা হচ্ছে, বাট ওন কন্ট্রিবিউশন টু পিএফ ইএসআই দ্যাটস মিন কি কোনো কর্মচারী যে পরিমাণ টাকা আর্ন করে তার থেকে কিছু টাকা প্রতি মাসে কেটে রাখা হয় কি জন্য না পিএফ এর জন্য বা ইএসআই এর জন্য বা আদার্স কোনো যদি ট্যাক্সেস থাকে বা লোন থেকে থাকে তার জন্য, তাহলে সেগুলো এখান থেকে লেস হয়ে যাবে। লেস deductions, own contribution to PF, own contribution to ESI, আমার আছে প্রফেশনাল ট্যাক্স অফ ওয়ার্কার, প্রফেশনাল ট্যাক্স। তাহলে পার্সেন্টেজ কি ছিল? 10% অফ বেসিক ওয়েজেস, দ্যাটস মিন 100, 20 into 100, 2000. ESI 2% of basic wages, 20, 400. Our professional tax 20 per month, 20, 400. Four nine 600 minus 2700, 46800. 2480 minus 143. 2340 net wage bill. That's mean
একজন লেবারকে আমার দিতে হবে পার মান্থ 2340, আর টোটাল 20 ওয়ার্কার্সকে 46,800। দেখো এটা কি হলো, এটা আমরা লেবারদেরকে কত পেমেন্ট করব, কিন্তু এমপ্লয়ারকে আরো বেশি পে করতে হয়। অ্যাকচুয়ালি লেবাররা, ওয়ার্কাররা যেমন কি করেছে ইএসআই এবং পিএফ এ কন্ট্রিবিউট করছে, ঠিক একই রকম এমপ্লয়ারেরও কন্ট্রিবিউশন থাকে। তাহলে আমাদেরকে আবার গ্রস ওয়েজ বিল থেকে নিতে হবে। গ্রস ওয়েজ বিল 248049,600। তাহলে এটা গ্রস বিল ছিল কি না, জেনারেলি কর্মচারীদের জন্য কর্মচারীদের কত পাওনা হয়। এরপর দেখো ঠিক ওন কন্ট্রিবিউশন অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পিএফ ইএসআই এবং পিএফ ইএসআই সেম ছিল। তাহলে এই দুটো কি এমপ্লয়ারের কাছ থেকে কন্ট্রিবিউট হবে, অর্থাৎ এমপ্লয়ারকে পেমেন্ট করতে হবে। তাহলে এখানে অ্যাড হবে, অ্যাড employers contribution to PF 2,000। employers contribution to ESI 2,400। $52,000 2,600 total labor cost to employer। অ্যাকচুয়ালি টোটাল লেবার কস্ট টু এমপ্লয়ার দাঁড়াচ্ছে পার ওয়ার্কার 2,600 এবং টোটাল 52,052,000। অ্যাকচুয়াল ব্যাপারটা কি না, টোটাল ওয়েজেস বিল দ্যাটস মিন অ্যালাউন্সেস অনুযায়ী প্রত্যেকটি কর্মচারী ডিউ হয় 2,480, কিন্তু যেহেতু ওদের ওয়েজেস থেকে বিভিন্ন ডিডাকশন থাকে, তো ওদেরকে পেমেন্ট করতে হচ্ছে কত 2,340। বাট শুধুমাত্র ওদেরকে যে টাকাটা পেমেন্ট করা হচ্ছে সেটাই এমপ্লয়ার পেমেন্ট হয় না। তাহলে এমপ্লয়ার পেমেন্ট হয় কি না, গ্রস ওয়েজ বিল তো থাকছেই, তার সঙ্গে এমপ্লয়ার যে টাকা কন্ট্রিবিউট করছে পিএফ ইএসআই, এগুলো যোগ করলে টোটাল ওয়েজেস কন্ট্রিবিউশন আমরা ওয়েজেস পেয়েবল বাই দ্য এমপ্লয়ার পাবো। পটপট কপি করে নেবে।